নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB NGOs। আজকের এই পর্বে আলোচনাটা যে আপনাদেরকে এর আগেও জানিয়েছি এবং কি আজকে যেটা হবে সেটা বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা যে NGO, ট্রাস্ট, সোসাইটি, ক্লাব, NPO, সেকশন 8 কোম্পানি যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা কীভাবে কী কাজ করলে, কী ধরনের কাজ করলে ফান্ডটা সহজে পাওয়া যায়। তো আজকে এই আলোচনাটা আপনাদেরকে জানাবো যে আপনারা কী বিষয়ে বেশি কাজ করলে বা কী ধরনের কাজ আমাদের এখন সমাজে কী ধরনের কাজের প্রয়োজন রয়েছে, কী ধরনের অ্যাক্টিভিটি আমরা করব বা করলে আমরা ফান্ডের সুযোগ রয়েছে। বর্তমানে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষব্যাপী যে সমস্ত NGO কাজ করছে বা যারা ফান্ড পেয়েছেন বা পাচ্ছেন তাদের উপরে বিশেষ অ্যাক্টিভিটিগুলো নির্ভর করে বা তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে। যারা করছেন না, অনেক NGO রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ করে, মনে করুন যারা কেউ খাদি নিয়ে কাজ করছে, কেউ ধরুন যে আপনার হেলথের উপরে কাজ করছে, যেরকম ড্রাগ নিয়ে কাজ করছে, অনেকে দেখুন বাংলার নেশামুক্তি কেন্দ্র নিয়ে কাজ করছেন। মানে আপনাকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক কাজগুলো করতে হবে। কোনটা প্রায়োরিটি বেশি, আপনাকে প্রায়োরিটিগুলি দেখতে হবে। আপনি এমন যা কাজ করছেন যে বিগত 20 বছর আগে, 10 বছর আগে যেগুলো কাজ ছিল সেগুলো এখনও করে যাচ্ছেন আপনি, সেটা কিন্তু করলে আপনার ফান্ড পেতে অসুবিধা হবে। আপনাকে ডেলি আপডেট হতে হবে। NGO, ট্রাস্ট হোক, ক্লাব হোক, যারা কাজ করছেন, অনেকে যে ভালো কাজ করছেন এবং প্রতি বছরই করে যাচ্ছেন। মাথায় রাখতে হবে যে বর্তমান সমাজে কিসের প্রয়োজন রয়েছে, ডিমান্ড কিসের রয়েছে, সমাজ কি চায়, কোনটা জিনিস আপনি সমাজে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা সঠিক নয়, এটাকে ঠিক করার প্রয়োজন রয়েছে। আপনাকে সেই বিষয়গুলোতে নজর দিতে হবে। আপনি গতানুগতিক ধারাবাহিকভাবে একই কাজ করে যাচ্ছেন, সারা জীবন স্যার আমি তো কাজ করছি, আমি তো সমাজমূলক কাজ করছি না। আপনাকে কাজ শুধু করলে হবে না, কাজটাকে মূল্যায়নও করতে হবে। কি প্রয়োজন, সমাজ কি চায়, সমাজের কি প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী সেই ঘাটতি বা যেটা নেই তার উপরে ভিত্তি করে আপনাকে কাজগুলো করতে হবে। আমি প্রথমে থেকে বলবো যেগুলো অ্যাক্টিভিটি আপনারা করছেন এখনও ঠিক আছে, কিন্তু বর্তমানে যেগুলো ফান্ড, মানুষের CSR হোক বা গভর্নমেন্ট ফান্ড যেগুলো চাহিদা রয়েছে সেগুলো আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনি সেই অ্যাক্টিভিটি যদি না করেন তাহলে আপনি ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই ফান্ড পেতে গেলে আপনাকে প্রিভিয়াস অ্যাক্টিভিটি, আপনার এক্সপিরিয়েন্স চাইবে ওরা, যে আপনি কি এই কাজ কি জানেন, যদি জেনে থাকেন তবেই আপনি অ্যাপ্লাই করবেন। তা আপনি সে বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করলেও রিজেক্ট করে দেবে, কারণ আপনি জানেন না, আপনাকে দিয়ে আমি ভরসা করতে পারবো না, এটাই তো নিয়ম। তার জন্য আপনাকে আগে থেকে এই অ্যাক্টিভিটিটা করে রাখতে হবে। যেরকম আপনাকে আমি উদাহরণস্বরূপ বলে বলছি যে এডুকেশনের উপরে প্রচুর ফান্ড দেয়, সে কোম্পানি হোক, গভর্নমেন্ট হোক বা FCRA হোক, ফরেন কন্ট্রিবিউশন যে ফান্ডগুলো আসে সেগুলো সব এডুকেশনের উপরে হয়। যেরকম আপনি এডুকেশন, শিক্ষা আপনি আপনার NGOতে রয়েছে, করছেন, কিন্তু সেটা কী ক্যাটাগরি রয়েছে সেটা দেখতে হবে। আপনার দেখা যায় অনেক সময় দেখবেন যে প্রায় আপনার এলাকায় প্রত্যেক জায়গায় প্রাইমারি স্কুল এডুকেশন সিস্টেম রয়েছে, তারপরেও আপনি অ্যাক্টিভিটি করছেন বা করতে পারবেন,
তার মধ্যে কিছু সিস্টেম আপনাকে জানতে হবে যে আমি যেখানে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে আমি কি করে আমি আমার এডুকেশন প্রোগ্রামটা চালিয়ে যাব। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে সমস্ত এনজিও এডুকেশন নিয়ে কাজ করছেন, চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো বাচ্চাগুলো স্কুল যায় না, স্কুল ছুট বাচ্চা যেগুলো বলি আমরা বাংলায়, যে ড্রপ আউট, স্কুল ড্রপ আউট চিলড্রেনগুলোকে চাইল্ডগুলোকে আপনাকে এডুকেশন দিতে হবে। ওকে আপনাকে আপনার সেন্টারে, আপনার এনজিওতে ওদের যেটা ক্লাস আপনি করাচ্ছেন তাকে যে ডেকে নিয়ে 1 বছর বা 1.5 বছর যে ক্লাস করিয়ে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া। আপনাকে আবার ধরুন যে উনি বাচ্চাটি ক্লাস 2 থেকে ক্লাস এডুকেশন ছেড়ে দিয়েছেন, আপনি একে নন ফর্মাল স্কুল তৈরি করে সে বাচ্চাকে আপনি 1 বছর রানিং করে তাকে মূল স্রোতের দিকে মানে আবার গিয়ে আপনি 2 বা 3-তে আপনি অ্যাডমিশন করিয়ে দেওয়া। এই যে এডুকেশনের প্রক্রিয়াটা, আপনি সেই ড্রপ আউট বাচ্চাদেরকে নিয়ে আপনি একটা নন ফর্মাল স্কুল করতে পারেন, সেটা এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছে। সেই যে বাচ্চা, সে সংখ্যা যতটা বাড়বে, আপনি যতটা প্রোগ্রেস আপনি করতে পারবেন, আপনি আপনার রিপোর্টে দেখাতে পারবেন যে আমি নন ফর্মাল স্কুল খুলে এতগুলো বাচ্চাকে আমি তাদের মূল স্রোতে মূল শিক্ষার যে ধারা সেখানে আমি পৌঁছে দিয়েছি। একটা এডুকেশন এই ধরনের আপনি করতে হবে। কিন্তু গতানুগতিক স্কুল করলে হবে, যেখানে আপনার প্রাইমারি স্কুল রয়েছে বা এডুকেশন সিস্টেম অলরেডি গভর্নমেন্ট চালিয়ে আসছেন, সে রুরাল হোক আর আরবানি হোক, সেখানে কিন্তু আপনি কোনো স্কুল করতে পারেন না। আপনাকে 1.5 কিলো 2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল করতে দেবে না, বা দিলেও যদি আপনি কোনো সময় যদি ফান্ড বা ইনকোয়ারি আসে আপনাকে সে অনুমোদন দেবে না, বলে অলরেডি এখানে এডুকেশন সিস্টেম রয়েছে, তাহলে আপনি আবার করছেন কেন। তার জন্য আপনি স্কুল থাকা অবস্থাতেও কিন্তু আপনি স্কুল করতে পারেন, যেটা নন ফর্মাল স্কুল, ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে। ক্লিয়ার? এবার আপনাকে বলবো হেলথ। অনেককে আমরা হেলথ নিয়ে কাজ করি, হেলথ ক্যাম্প করি, হেলথের জন্য বিভিন্ন রকমের জিনিস স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আমরা দিই। অনেক সময় দেখুন কিছু জিনিস আছে আপনাকে যে সমাজের প্রয়োজন বুঝে কাজ করতে হবে। যেরকম আমি উদাহরণস্বরূপ আবার বলি যে সমাজে সবাই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া বা ট্রিটমেন্ট করার সক্ষমতা অনেক মানুষের নেই এই সমাজে। বিশেষ করে দেখবেন যে যারা সিনিয়র সিটিজেন, যারা 60-70 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু আর্থিক অবস্থা হয়তো পরিবারে ভালো হয়েছে, কিন্তু সে বাবা মা বা তাদেরকে কেয়ারের জন্য সমস্যা হয়েছে, বা ডাক্তার দেখাতে যায় না, বা হয়তো ছেলে মেয়ে দেখে না, এরকম অনেক পরিবার রয়েছে। বৃদ্ধ বাবা মা সঠিক চিকিৎসা পাচ্ছে না। তো আপনাকে যেরকম ওল্ড এজের উপরে আপনাকে গভর্নমেন্ট যেরকম ফান্ডগুলো দেয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন ওল্ড এজ হোম তখনই তৈরি হয় যেগুলো, ওখানে শুধু গরিব বাবা মাই যায় না, ওল্ড এজ হোমে অনেক লোক রয়েছে যারা আর্থিক সচ্ছল অবস্থা মানুষগুলোও সেখানে থাকে। তো আপনাকে সেই ওল্ড এজ কেয়ারের জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে সাপ্লিমেন্ট যে ফুডগুলো হয় সেগুলো দিতে হবে। আপনাকে মেডিকেল ক্যাম্প করতে গেলে সিনিয়র সিটিজেনদের ডেকে আপনাকে ব্লাড টেস্ট, সুগার টেস্ট, বা যে ধরনের যত সহজে যেগুলো ওষুধ দেওয়া যায়, আপনি এমবিবিএস ডাক্তার করে তাদেরকে পাশে দাঁড়ানো সমাজে। সেই সমাজে দেখুন প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা রুরাল হোক আরবান হোক জায়গায় রয়েছে, আপনাকে সে খুঁজে বের করতে হবে। সেই যে আপনার স্বাস্থ্য শিবির করে আপনি ডেকে আগে থেকে সেগুলোকে ক্যাম্পেইনিং করে নিয়ে এসে আপনি সিনিয়র সিটিজেনদের নিয়েই করলেন, আপনি জেনারেল মানুষও করলেন, তাদের যাওয়ার ক্ষমতা রয়েছে হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু একজন বয়স্ক 70 বছর বা 60 সিনিয়র সিটিজেনদের যাওয়ার সে ক্ষমতা নেই। সেটা আপনাকে সেই মানুষদের পাশে আপনাকে দাঁড়াতে হবে। সেই ওল্ড হেলথ কেয়ার আপনি গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের আন্ডারে এগুলো রয়েছে ফান্ডগুলো, আপনি সেই কাজগুলো করলে আপনি সে আবেদন করতে পারবেন এবং ফান্ড পেতে আপনার সুবিধা হবে। এবং সেইগুলো ফটো ভিডিও আপনার এভিডেন্স রাখতে হবে যে আমরা এই কাজগুলো করছি। আর মাথায় রাখবেন, হেলথের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই যেন এমবিবিএস রেজিস্টার্ড ডাক্তারগুলো অবশ্যই থাকে প্রেসক্রাইব করে। হেলথ নিয়ে গেল এটা। এরপরে আপনাকে আমি যেটা এই কাজগুলো না করলেই নয়, আপনাকে বিশেষ করে এই সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ এই কাজগুলো রয়েছে। যেরকম আমরা এনভায়রনমেন্টের উপরে আজকাল আপনারা নিশ্চয়ই জেনেছেন, বর্তমান পরিস্থিতিতে এনভায়রনমেন্টের উপরে বিশাল একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে অনেক গাছপালা মানুষ কেটে, গাছপালার অভাব মানুষের, সে গ্রামগঞ্জে হোক শহরে হোক, মানুষ গাছ কেটে মানে ফাঁকা করে দিচ্ছে। সেখানে কি এনভায়রনমেন্টের সমস্যা দেখা দিয়েছে। এনভায়রনমেন্ট আমাদের
প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্টের সমস্যা আমাদের। সেই এনভায়রনমেন্টটাকে আবার পুরানোভাবে ফিরে নিয়ে আসা, সে মানে সবুজ গ্রিন ওয়ার্ল্ড, মানে আমাদেরকে সবুজায়ন যেটা বলা হয়, যার মধ্যে মানুষ বেঁচে আছে, যার জন্য মানুষ সুস্থ হয়ে বেঁচে আছে, সেটাই আমরা ধ্বংস করে দিচ্ছি। সেই বিষয়ে নজর আপনাকে দিতে হবে। যেগুলো সমাজসেবী কর্মী রয়েছেন, এনজিও রয়েছেন, তাদেরকে অবশ্যই মানে মাথায় রাখবেন, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের যতটা পারেন আপনি 1000 গাছ হোক, 500 গাছ হোক, 2000 গাছ হোক, আপনাকে গাছ রোপণ করতে হবে। ক্লাইমেট চেঞ্জ এই মধ্যে অ্যাক্টিভিটি আসবে, তো এই ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টের উপরে যেগুলো প্রজেক্ট রেডি করবেন সেগুলো কিন্তু আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এনভায়রনমেন্টের উপরে আপনার কাজ করতে হবে। কী এনভায়রনমেন্টের কাজ করবেন আপনি? এই এনভায়রনমেন্ট হলো আপনার যে আপনি যদি না রোপণ করতে পারেন, আপনি চারা গাছগুলো মানুষকে দান করুন। ডেকে আপনি মিটিং করে প্রত্যেক পাড়াতে হোক, শহরে হোক, যেখানে হোক, গাছ রোপণ করতে আপনি অ্যাওয়ারনেস করুন এবং এই গাছগুলোকে তাদের গিফট করে দিন, অথবা নিজেই এনজিও উদ্যোগ নিয়ে প্রতি বছর 200 হোক, 100 হোক, 1000 হোক গাছ, যার যার সামর্থ্য গাছগুলো লাগান। এটা পরিবেশের উপরে কাজ আপনার করতে হবে। পরিবেশের উপরে কাজ করলে আপনি ফান্ডের জন্য কষ্ট করতে হবে না। যেখানে অ্যাপ্লাই করবেন আপনার অ্যাক্টিভিটি দেখে তারা এগ্রি হবে। তো আপনাকে এই যে বর্তমান পরিস্থিতি যেটা বললাম আপনাকে, এনভায়রনমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট, আপনাকে প্রত্যেক এনজিওকে বলবো এনভায়রনমেন্ট নিয়ে কাজ করুন, ক্লাইমেট চেঞ্জের উপরে কাজ করুন। আপনারা অবশ্যই ফান্ডের জন্য চেষ্টা করলে সহজে ফান্ড আপনি পাবেন। আমি আপনাদেরকে 3টে বললাম, এটা কিন্তু অবশ্যই এনজিও অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। 1 নম্বর হলো আপনার এডুকেশন, 2 নম্বর হলো হেলথ, 3 নম্বর হলো এনভায়রনমেন্ট। এই 3টে বিষয় আপনাকে মাথায় রেখে কাজ করবেন। এটা জন্য অবশ্যই আপনার এনজিওর অ্যাক্টিভিটি থাকে, তাহলে আপনার যেগুলো ফান্ডের বর্তমানে রিকোয়ারমেন্ট রয়েছে বা যারা ফান্ড দেবে বা দিচ্ছে তাদের এটা আপনি কমন পাবেনই, তাহলে আপনার ফান্ড পেতে সুবিধা হবে। এবং কি মাথায় রাখবেন, যেগুলো কাজ করবেন আপনার অবশ্যই এভিডেন্স রাখবেন, এবং কি আপনার অডিট অ্যানুয়াল রিপোর্টের জন্য প্রতিফলিত হয়, যেন আপনি এগুলো দেখাতে পারেন, মানুষ যেন দেখতে পারে, আপনার ওয়েবসাইটে যেন এগুলো অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি আপনার ফান্ড পেতে আপনার অনেক সুবিধা হবে। এবং বর্তমানে যেরকম ফান্ডের চাহিদা বেরোচ্ছে তার এগুলোর উপরেই বেশি ফোকাস রয়েছে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।